সল্টলেকের অফিসে বসে ওয়ার রুমে বসে তিনি পর্যবেক্ষণ করলেন। বেশ কয়েক ঘন্টা ছিলেন অমিত শাহ। দেখছেন সেই ছবি সল্টলেকের বিজেপি অফিসে। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, 10টার পরে এই সল্টলেকের অফিসে এলেন অমিত শাহ। অমিত শাহ পড়ে থাকলেন, কত ঘন্টা ছিলেন, কি পর্যবেক্ষণে ছিল? অয়ন, 3 ঘন্টার ওপর অমিত শাহ নজিরবিহীন ভাবে বলা যেতে পারে এই প্রথম সল্টলেকের বিজেপি দপ্তরে, শুধু এই প্রথম সল্টলেকে বরাবর গত 19-এর ভোট, 19-এর লোকসভা ভোট, 21-এর বিধানসভা ভোট, 24-এর লোকসভা ভোট, কোন সময় বিজেপির কোন কেন্দ্রীয় নেতৃত্বকে, মানে অমিত শাহর মতন এরকম একজন নেতৃত্বকে এরকম ওয়ার রুম সামলাতে দেখা যায়নি। আজকেও সকালবেলা তার কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল, সেই কর্মসূচি বাদ রেখেই তিনি সরাসরি 10:20 একদম এই সল্টলেকের বিজেপি দলীয় দপ্তরে আসেন এবং সেখানে টানা 3 ঘন্টার ওপর 1:38 যে ওয়ার রুম, সেখান থেকে তিনি বেরিয়ে পাশে দলীয় দপ্তরে যান এবং সেখান থেকে পরে 2:30টার সময় ফিরেন। কিন্তু এই যে 3 ঘন্টার ওপর তিনি শুধু ভোকাল টনিং দিয়েছেন এরকম নয়, 152টা বিধানসভা কেন্দ্রে যেখানে বিজেপির যারা রয়েছেন পর্যবেক্ষক, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন এবং এই দলীয় দপ্তরে যে ওয়ার রুম, সেখানে ভূপেন্দ্র যাদব সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের প্রত্যেকের সঙ্গে কথা, আইটি সেলের প্রত্যেকের সঙ্গে কথা, যাতে কোথাও কোনো ফাঁক ফোকর না থাকে। প্রত্যেকটা কেন্দ্রের হাল হকিকত তিনি খুঁটিনাটি সমস্ত কিছু নজরে নেন। এমনকি কুমারগঞ্জ, নওদা, লাভপুর যেখানে গন্ডগোল হচ্ছে, সর্বত্র তিনি খবর নিয়েছেন এবং 3 ঘন্টার ওপর তিনি গোটা বিষয়টা পর্যবেক্ষণ করে। বেশ, আমি চন্দনদা, ওয়ার রুমে থেকে এবার কিন্তু বিজেপি একদম মরিয়া। এই প্রথম ওয়ার রুমে থেকে অমিত শাহর বডি ল্যাঙ্গুয়েজও বেশ খুশি, তরতাজা ভাব। ওয়ার রুমের কথা পরে যাচ্ছি, আগে ওই ওং শান্তি বলে যিনি বললেন, ওই নারদার ভিডিওটার ব্যাপারে কি বললেন? ওং শান্তি বেশ তো বলে চলে গেলেন। আবার দেখুন আপনাদের রিপোর্টারেরও বুকে বল কতটা, বল 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 বলে পুলিশকে ডাকছিল, তার কাছে গিয়ে উকিল নিয়ে বসে আছেন। আপনি ভাবুন যে তিহার জেলে এমন বিজেপি ঢোকালো আর তারপরে কালো চুল করে বার করে দিল যে এখন উনি উকিল নিয়ে বসে আছেন এই ভোটের জন্য। ফলে আসলে তৃণমূল এবং বিজেপি দুজনে মিলে যে মেঘাচ্ছন্ন পরিবেশটা তৈরি করেছে, পশ্চিমবাংলার মানুষ কিন্তু এটা বুঝতে পারছে। পরিবেশ কি করে তৈরি? দুজনে মিলেই তো, এই নির্বাচন কমিশন এইরকম কড়া, দুজনে মিলেই করেছে এটা দুজনে মিলেই তৈরি করছে। এখানে মেঘাচ্ছন্ন পরিবেশের কি আছে? ভোটটা ভাগাভাগি করেছে, বাইনারি তৈরি করছে, এটা কাটছে। এটা ওরা মানুষ কিন্তু ভোলেনি, মানুষের স্মৃতিশক্তিকে এতটা ছোট করে দেখার কিছু হয়নি। এসআইআর বিজেপি করেছিল, আমরা রুখতে চেয়েছিলাম, একেবারে না। মোস্তালি বানুর নামটা কেটে দিয়ে সিপিএম সমর্থন করেছিল, সিপিএম স্বাগত জানিয়েছে, সিপিএমই তো করেছে, সিপিএমই তো লড়াইটা করেছে। মোস্তালি বানুকে এই কে মোস্তালি বানু দেখলাম বিজেপি মমতা ব্যানার্জির নাম দিয়ে বলছো নেতাকর্মী সম্পর্ক বলেছিল আমার ডেড বডির উপর দিয়ে এসআইআর হবে। আমরা তো দেখছি ডেড বডির উপর দিয়ে এসআইআর হবে। আজকে এসআইআর এর পর এত লোকের নাম তথাকথিত ওয়ার রুমে আমরা তো কোনো নেতাকর্মী দেখলাম না, আমরা তো প্রভুমিত্রকে দেখলাম। এর মধ্যে কতজন বহিরাগত, কতজন বাংলা ভাষা কথা বলে, কল্যাণ চৌবে আছেন, বাঙালির বলির প্রসাদ গ্রহণ করে, এটা আমরা জানতে চাই। এর মধ্যে 3জন বাঙালি হলে বাকি সব বহিরাগত। মানে বলছেন তার মানে বলছেন যে এখানে 3 জন মাত্র বাঙালি আর স্টুডিওতে শুধু স্বপনবাবু বাঙালি। দেখুন একটা কথা বলি, বিজেপি সর্বভারতীয়, আর যদি অবাঙালি হয়, যদি তারা নির্বাচনে অভিজ্ঞতা হয়, যদি নির্বাচনে অভিজ্ঞতা থাকে, তাহলে অসুবিধা কি? বাঙালিকে বাংলাদেশি বলে চিহ্নিত করে এদেরকে বলতে দিন। হ্যাঁ বলুন। এদেরকে বলতে দিন, এরা বললে টললে নি। বলুন। বিজেপি সর্বভারতীয় দল, তো ভারত আমরা একটা নির্বাচনকে, আমাদের সারা ভারতবর্ষের নেতারা থাকবেন, কিন্তু এখানে যতজন আছে, এই ছেলেটা বাঙালি, ও বাঙালি, ওই পিছনে যে দাঁড়িয়ে আছে ও বাঙালি না অবাঙালি, এই নিয়ে লড়াই হচ্ছে। বাঙালি না অবাঙালি, আমরা এই নিয়ে আসবো হেডলাইন্সের পরে।